আজকের ক্লাসে আমরা 29তম বিসিএস নিয়ে আলোচনা করব। এখানে যে প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম। তো আমি আসলে তার সাথে কি অনেকদিন ধরে যোগাযোগ নেই, কথাবার্তা নেই, দেখা সাক্ষাৎ নেই, এরকম কিছু একটা। এখন দেখেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরবর্তীতে যে সময় উল্লেখ থাকে সেখানে আমরা ফর ব্যবহার করি অথবা আমরা কি ব্যবহার করি, সিন্স ব্যবহার করি। এখন দেখেন, এখানে শুরুতে তো আমাদের সিন্স ছিল না, সুতরাং এটা হবে না, আমাদের শুরুতে ফর হবে অথবা সিন্স হবে। এখন দেখেন এখানে আবার শুরুতে সিন্স আছে, কিন্তু সিন্সের পর কেমন ওয়ার্ড বসে? সিন্সের পর স্পেসিফিক কোনো ডে বসে, যেমন বলি সিন্স সানডে লাস্ট, এরকম বলতে পারি। সিন্সের পর মান্থ বসতে পারে, যদি বলি সিন্স জানুয়ারি, এরকম। সিন্সের পর সাল বসতে পারে, যেমন সিন্স 1971, এরকম কিছু বসে। এখন এখানে সিন্সের পর কিন্তু লং দেওয়া, কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের এখানে অপশন থাকে ফর এ লং টাইম অথবা ফর লং, এই দুটার একটা ব্যবহার করা। এখন ফরের ক্ষেত্রে আমরা কোন ফরম্যাটটা ব্যবহার করি সেটা যদি বোঝার চেষ্টা করি। ফর সাধারণত বসে, ফরের পরে সাধারণত সংখ্যা উল্লেখ থাকে, যেমন 7 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, যে কোনো সংখ্যা। এবং এই সংখ্যার পর কি থাকে? ডে থাকে, ডেজ থাকে, অথবা মান্থস থাকে, অথবা ইয়ার্স থাকে, অথবা উইকস থাকে। মানে সংখ্যা থাকবে এবং এরপরে ডে, মাস, বছর সেগুলো উল্লেখ থাকে, তখন আমরা কী ব্যবহার করি? ফর ব্যবহার করি। এখন এখানে দেখেন তো, ফরের পর কোনো সংখ্যা কি উল্লেখ আছে এখানে? না, কাজে এটা ব্যবহার করা ক্লাসিক ইংলিশ গ্রামারে এটা ব্যবহার করা ঠিক হবে না। এখন এখানে দেখি ফর এ মানে একটি বা এক বোঝায়, তাহলে আমরা ফরের পর কিন্তু আমরা একটি বা এক বোঝাচ্ছে, তাহলে একটি লম্বা সময় ধরে। তাহলে দেখেন ফর এ লং টাইম, তার মানে এখানে কিন্তু এর পরিবর্তে আমরা ওয়ান ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে ফর এ লং টাইমটা হবে রাইট আনসার। তবে মডার্ন গ্রামারে কিন্তু ফর লংটাও কিন্তু ব্যবহার করা চলে, অর্থাৎ আপনি যদি খ নাম্বার ব্যবহার করেন তাও রাইট, ঘ নাম্বার যদি ব্যবহার করেন তাও কিন্তু রাইট। হানি ইজ ড্যাশ সুইট, তো সুইট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? মিষ্টি লাগা তো ভালো, তাই না? অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে কিসে? অ্যাডভার্বে। যেমন আমি যদি বলি শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। এখন এই যে বিউটিফুল কেমন সুন্দরী, তার আগে আমরা ভেরি আনতে পারি, ভেরি। এখন এই বিউটিফুলটা কি? অ্যাডজেক্টিভ। আর এই ভেরিটা কি? ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা দেখি যে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব দিয়ে, তাহলে অ্যাডভার্ব এখানে কোনটা? এই যে ভেরি, তাহলে হানি ইজ ভেরি সুইট, এটা হবে রাইট অ্যান্সার। এখন টু মাছও হতে পারে, বাট টু মাছ বলতে অতিরিক্ত মিষ্টি, যেটা আসলে নেগেটিভ সেন্স বোঝায় যে এত মিষ্টি যে খাওয়া যায় না। মাছ টু তো এটা আসলে না, এক্সেসিভও দেওয়া যাবে না। এক্সেসিভ মানে অতিরিক্ত মিষ্টি যেটা খাওয়া যায় না, সেটা হচ্ছে নেগেটিভ সেন্সে বোঝায়। সুতরাং এখানে হবে ভেরি। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, এটা কিন্তু নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, তারপরে হচ্ছে আমাদের 11 থেকে 20তম গ্রেড সকল, এবং কি মেডিকেল, তারপরে ভার্সিটি, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এসেছে। তো অ্যাডমিট টু মানে হলো ভর্তি করা। অ্যাডমিট টু মানে কি? ভর্তি করা, স্কুলে ভর্তি করা, কলেজে ভর্তি করা, হসপিটালে ভর্তি করা। তো এখানে অ্যাডমিট টু হবে না, এটা মনে রাখবেন অ্যাডমিট অফ মানে হচ্ছে অবকাশ। এই অবকাশ মানে হচ্ছে যেমন ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, মানে তোমার আচার ব্যবহার, তোমার কার্যক্রম, হ্যাঁ, কোনো অজুহাত দেওয়ার আর অবকাশ নেই, তোমার আচরণ এত বাজে, এই টাইপের। অ্যাডমিট অফ একদম মুখস্থ করে ফেলবেন, অ্যাডমিট অফ নো এক্সকিউজ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে আপনি রুলস অনুসারে মানে ধরতে পারবেন না, মনে রাখতে হবে আপনাকে। আই শ্যাল নট দ্যাট দ্য এক্সামিনেশন দিস ইয়ার। এখন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা সিট ফর ব্যবহার করি। কী ব্যবহার করি? সিট ফর মানে পরীক্ষায় বসা, পরীক্ষা দেওয়া। তো এখানে সিট আছে কিন্তু এরপরে কিন্তু ফর দেওয়া নেই, তাহলে আমরা কোনটা ব্যবহার করবো? পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাপিয়ার অ্যাট ব্যবহার করবো। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, অ্যাপিয়ার অ্যাট। দে ট্রাভেল টু সাভার, হ্যাঁ, 1 ফুট, পায়ে হেঁটে। আগেরকার যুগের মুরব্বীরা কিন্তু পায়ে হেঁটে অনেক দূর দূরান্তে যাইতো। তো 1 ফুট এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আসে। পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে 1 ফুট ব্যবহার করি আমরা, 1 ফুট। হি সেইড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম, এটা কিন্তু আসলে ন্যারেশন থেকে এসেছে। তো নর্মালি হির পরে আমরা কী ব্যবহার করি? হির পরে কিন্তু আমরা উইল ব্যবহার করি, তাই না? হি উইল গো টু স্কুল, সেই স্কুলে যাবে। এখন দেখেন, যেহেতু এখানে সেইড আছে, তাহলে এখানে কি আপনি উইল বসাইতে পারবেন? এ পাশেও টেন্স পরিবর্তন করতে হবে না। এখন উইল পরিবর্তন করে কি করতে হবে? উইলের পরিবর্তে আপনাকে উড বসাইতে হবে। তাহলে এখানে আমরা কোনটা বসাবো? এই যে উডটা বসাবো। নাইদার রিনি নর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব। এখন দেখেন, রিনি এবং সিমি, এখানে ওয়ার থাকুক, নর থাকুক, নাইদার নর, আইদার ওয়ার বা ওয়ার, এরকম নট অনলি বাট অলসো, এরকম যদি থাকে, এখানে রিনিও যেরকম গুরুত্বপূর্ণ, সিমিও সেরকম গুরুত্বপূর্ণ। কাজেই রিনিকেও আমরা সাবজেক্ট হিসেবে বসাইতে পারি, অথবা ওয়ার বা নর, সিমিকেও আমরা সাবজেক্ট হিসেবে বসাইতে পারি। এখন কোনটা আমরা সাবজেক্ট হিসেবে ধরবো? এই ক্ষেত্রে যেহেতু দুইটা সমান গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আপনি যেটা করবেন, যেটা ভার্বের কাছে থাকে সেটাকে সাবজেক্ট হিসেবে ধরে নেবেন। এখন ভার্ব এখানে বসবে, নিশ্চয়ই এখানে আপনি ভার্ব বসাবেন।
এখন ভার্বের কাছে কোনটা, সিমি কাছে নাকি রিনি কাছে? অবশ্যই সিমিটা কাছে। তাহলে এই ক্ষেত্রে এই নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো অর এরকম যদি থাকে, তাহলে এই যে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকে, অর্থাৎ অরের বা নরের পরে যে সাবজেক্টটা থাকে, সেটাকে আপনি সাবজেক্ট হিসেবে ধরে নেবেন। তাহলে এখানে সিমি, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, আমরা ইজ ব্যবহার করবো এখানে। নাইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, যে চাকরির জন্য সিমি রিমি কেউই যোগ্য নয়। হি সেইড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা, এটাও কিন্তু ন্যারেশন থেকে এসেছে। প্রিভিয়াস ডে কখন বসে বলেন তো? ন্যারেশনে যদি ইয়েস্টারডে থাকে, ইয়েস্টারডে যদি উল্লেখ থাকে, সেটা আমরা ইনডিরেক্ট ন্যারেশন করার সময় তখন আমরা দ্য প্রিভিয়াস ডে ব্যবহার করে থাকি। এটা কিন্তু আমরা যারা ন্যারেশন করি তারা কিন্তু বেশ ভালোভাবে জানি যে ইয়েস্টারডে থাকলে ন্যারেশন করার সময় দ্য প্রিভিয়াস ডে ব্যবহার করি। আর একইভাবে যদি টুমোরো থাকে, টুমোরো যদি থাকে দ্য ফলোয়িং ডে ব্যবহার করি। এখন তার মানে ন্যারেশনটা কেমন ছিল? ন্যারেশনটা এরকম ছিল, হি সেইড, এরপরে ছিল এখানে হি তো আমরা জানি পার্সন পরিবর্তন হয়, মূলত ডাইরেক্ট ন্যারেশনে ছিল আইয়ের পরে আই কেম ইয়েস্টারডে এরকম ছিল। ইয়েস্টারডে থাকা মানে কি? আমরা এই যে দ্য প্রিভিয়াস ডে মানে বুঝতে পারছি ইয়েস্টারডে ছিল, আর ইয়েস্টারডে থাকা মানে হচ্ছে সেটা কোন টেন্স ছিল? তাহলে পাস্ট টেন্স ছিল। তাহলে হি সেইড আই কেম ইয়েস্টারডে। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে আমাদের যখন ডিরেক্ট ন্যারেশন থাকবে বা ডিরেক্ট স্পিচ থাকবে, তখন কিন্তু বাক্যটা এরকম ছিল। এখন দেখেন তো এইটার আমি যদি পূর্ণাঙ্গভাবে যদি ন্যারেশন করতে যাই, তাহলে কী করতে হবে? তাহলে হি সেইডই আপনি ব্যবহার করবেন, নো প্রবলেম। হি সেইড, মাঝখানে একটা দ্যাট আনতে হবে, দ্যাটের পর এখানে আইটা কী হয়ে যাবে? আমরা জানি আই ফার্স্ট পার্সন, যদি ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, তাহলে এই যে হি হয়ে যাবে। অলরেডি যে হি দেওয়াও আছে এখানে, তাহলে হি সেইড দ্যাট হি। এখন এখানে কেম আছে, তাই না? কেম আছে না? কেম কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই পাশে সেইড আছে, তাহলে এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইনডেফিনিট যদি আগে থেকেই দেওয়া থাকে, যেমন যে পাশে সেইড আছে আর এই পাশে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাকে টেন্স পরিবর্তন করতে হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন করে কি লিখতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট করতে গেলে কি করতে হবে? তাহলে হির পরে আমরা জানি হ্যাড আসবে, হি হ্যাড, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কাম থাকলে কামের কাম, কেম আবার কাম। তাহলে এই যে দেখেন, হি সেইড দ্যাট হি হ্যাড কাম, এবং ইয়েস্টারডের পরিবর্তে কী হবে? দ্য প্রিভিয়াস ডে। সুতরাং এটা হবে হি সেইড দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে। তাহলে হি হ্যাড কাম, এই যে এটা হবে রাইট অ্যান্সার। আসলে ন্যারেশন কিন্তু বুঝে বুঝে করবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু গ্রামারে আটকাবেন না এই ধরনের মানে প্রবলেমগুলোতে। হি ওয়াস্ট দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। এখানে দেখেন ওয়াস্ট আছে না? ওয়াস্ট অলরেডি একটা কি ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অলরেডি আমাদের আছে। এখন বাক্যে যদি আবার আমাকে ভার্ব আনতে হয়, তাহলে পরবর্তীতে ভার্বের সাথে কি হবে? আগে টু আনতে হবে, অথবা ভার্বের সাথে কি আনতে হবে? আইএনজি করতে হবে। আমরা জানি দুইটা প্রিন্সিপাল ভার্ব বা দুইটা ফাইনাইট ভার্ব একটা সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। এখন দেখেন, তাহলে আমরা ফ্লোটিং ব্যবহার করতে পারি বা টু ফ্লোট ব্যবহার করতে পারি, আর বাকিগুলো আমরা ব্যবহার করবো না। ওকে, এখন টু ফ্লোট না ফ্লোটিং, ক না খ, কোনটা ব্যবহার করব? তার আগে দেখেন, এই যে টু বা ইনফিনিটি যদি থাকে, যেমন তার আগে একটা বাক্য লিখি, আই লাইক টু ড্রিঙ্ক টি। দেখেন, অথবা হি কেম টু সি মি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন টু ব্যবহার করি সাধারণত টুটা মূল ভার্বের পরেই বসে। আমরা মূল ভার্বের পরে কি বসাই? টু বসাই। তাহলে এখানে মূল ভার্ব কোনটা? ওয়াস্ট। তাহলে ওয়াস্টের পরেই কিন্তু আমি টু বসাতে পারতেছি না, কারণ ওয়াস্টের পর আমাদের একটা টু হবে, তারপরে ভার্ব হবে, কিন্তু ওয়াস্টের পর আমরা টু না পেয়ে আমরা দেখতে পাচ্ছি দ্য বোট আছে, তাই না? তাহলে নর্মালি টু বসাইলে ভার্বের পরেই টু বসাইতে হয়। তো আপনি কি ভার্বের পরে এখানে টু বসাইতে পারতেছেন না? ভার্বের পরে দ্য বোট আছে। কাজেই এটা যদি হি ওয়াজ টু যদি থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু হি ওয়াস্ট দ্য বোট, এখন কিন্তু আপনি টু আনতে পারবেন না। তাহলে এখন আপনাকে কি আনতে হবে? এখন আপনি তাহলে যে আইএনজি আনতে হবে। তাহলে যে ফ্লোটিং, এটা হবে রাইট অ্যান্সার। স্কাই ইজ টু বার্ড, হ্যাঁ, ওয়াটার, তার মানে কি? পাখি বিচরণ করে আকাশে, তাহলে কিছু একটা বিচরণ করে পানিতে। এখন কি বিচরণ করে? অবশ্যই মাছ বিচরণ করে পানিতে, তাহলে ফিশ হবে। গুড ইজ টু ব্যাড, গুড ব্যাড আছে, তাহলে হোয়াইট কী হবে? হোয়াইট ব্ল্যাক হবে, বিপরীত শব্দ। বোটানি ইজ টু প্লান্টস, বোটানিতে কী পড়া হয়? বিভিন্ন গাছগাছালি নিয়ে লেখাপড়া করা হয়। তাহলে জুলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? অবশ্যই অ্যানিমেলস নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে আলোচনা করা হয়। তাহলে যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম, স্ট্রাইক থেকে স্ট্রাক মানে আঘাত করা, স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য কি? এ বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? বিনা মেঘে বজ্রপাত, মানে অপ্রত্যাশিতভাবে কোনো দুঃসংবাদ পাওয়া। তাহলে এ বোল্ট ফ্রম দ্য ব্লু অসংখ্যবার আমি কিন্তু সলভ করেছি বিভিন্ন চাকরি পরীক্ষায়।
ওয়েন ওয়ান ইজ প্রাগমেটিক, প্রাগমেটিক মানে কি, যে বাস্তববাদী, প্র্যাকটিক্যাল, যে বাস্তবতা বোঝে, তাহলে আমরা কোনটা ব্যবহার করব, এই যে প্র্যাকটিক্যাল ব্যবহার করবো আমরা। তাছাড়া ওয়াস্টফুল, অপচয়কারী, প্রোডাক্টিভ মানে উৎপাদনমুখী, ফাসি মানে হচ্ছে খুবই চঞ্চল, খুবই ব্যস্ত থাকে, যে ধীর স্থির থাকতে পারে না, সোজা কথা প্রাগমেটিক মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। ইনটু দ্য ড্যাশ অফ ভ্যালি, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ, কী হবে, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ। ভ্যালি কেন বসলো, মৃত্যু উপত্যকা বোঝাতে। এটা আসলে একটা কবিতার লাইন থেকে নেওয়া হয়েছে, যে আলফ্রেড টেনিসনের একটা কবিতা আছে, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রড দ্য 600, এর মানে বোঝাইছে যে মৃত্যু উপত্যকায়, রড মানে রাইট থেকে রড এসেছে, মানে ঘোড়ায় চড়ে যারা যায় 600, তার মানে 600 সৈনিক মৃত্যু উপত্যকায় রাইড করলো, মানে ঘোড়ায় চড়ে মানে গিয়েছিল। তো এইরকম কিছু একটা কবিতার লাইন। তাহলে ইনটু দ্য ভ্যালি অফ ডেথ, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কী হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা কিন্তু লিটারেচার থেকে নেওয়া হয়েছে। এটা উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। হ্যামলেট হচ্ছে প্রোটাগনিস্ট, মূল চরিত্র। তো হ্যামলেটের এটা একটা সলিলোকুই মানে কি, হ্যামলেট নিজেই মনে মনে এইটা বলতেছিল, টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তার মানে হ্যামলেট তার হ্যামলেটের সৎ বাবা কে ছিল, তার চাচাই কিন্তু পরবর্তীতে তার সৎ বাবা হয়েছিল, তাই না? তো এখন হ্যামলেট আসলে তার মূল বাবার, আসল পিতার হত্যাকারী হিসাবে তার সৎ বাবা বা তার চাচাই হয়েছিল সৎ বাবা, যে তাকে সন্দেহ করতে থাকে। এখন হ্যামলেট আসলে মনে মনে বিড়বিড় করতে থাকে যে আসলে কি আমার বর্তমান বাবা, অর্থাৎ যে চাচা, সৎ বাবা, সেই কি আমার মূল বাবাকে হত্যা করেছিল? এইটা টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা কিন্তু কি এসেছে, লিটারেচার থেকে এসেছে, একদম মুখস্থ রাখতে হবে। I have dashed that one day this nation will live out true meaning its creed that all men are created equally. creed মানে বিশ্বাস, তার মানে বিশ্বাস করবে যে all men are created equally, যে সবাই সকলভাবে আল্লাহ সৃষ্টিকর্তা সকল সমানভাবে তৈরি করছে, সম্মানের দিক দিয়ে, তারপরে হচ্ছে ধনী গরিবের দিক যাই বলেন না কেন, ফর্সা কালো যাই বলেন না কেন, কিন্তু সবার রাইট, সবার অধিকার ইকুয়াল। তো এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট মার্টিন লুথার কিং একটা বিখ্যাত একটা বক্তব্য ছিল, সেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। তো তার ড্রিমটা কী ছিল, যে মানুষ, পুরা জাতি যেন বুঝতে শেখে যে সকল মানুষের অধিকার, সকল মানুষের চাওয়া পাওয়া কি, যে সমান অধিকার ভোগ করবে, দে আর ক্রিয়েটেড ইকুয়ালি। এটা তার মানে কি ছিল, বিখ্যাত একটা বক্তব্য ছিল। হু রোড দ্য টু ফেমাস নভেলস, ডেভিড কভারফিল্ড অ্যান্ড দ্য টেল অফ টু সিটিজ, বিখ্যাত দুইটা শহর নিয়ে উপন্যাস লিখছে, এবং ডেভিড কভারফিল্ড তো জাদু বিষয়ক একটা উপন্যাস লিখছে কারা। তো এটা ডেভিড কভারফিল্ড যখনই, তখন ডিডি মনে রাখবেন, ডিডি মেট্রো চ্যানেল, ডিডি মনে রাখবেন। ডিডি মানে কি, ডেভিড কভারফিল্ড যদি কখনো যদি দেখেন উপন্যাস হিসেবে ডেভিড কভারফিল্ড আসছে, তখন ডেভিড কভারফিল্ডের ডি লিখবেন, আরও একটা ডি লিখবেন, ডিডি কেন, এই দেখেন ডিকেন্সে কি থাকে, ডিকেন্সের বানানে কি আছে, ডিকেন্স বানানে ডি আছে, আর এই ডি মানে কি ডেভিড। তাহলে ডেভিড কভারফিল্ড থেকে ডিকেন্স মনে রাখবেন, ডেভিড কভারফিল্ড থেকে ডিকেন্স মনে রাখবেন। চার্লস ডিকেন্স, ডেভিড কভারফিল্ড বিখ্যাত একটা উপন্যাস যেটা চার্লস ডিকেন্স লেখছে, এবং বিখ্যাত দুইটা সিটি নিয়ে তার একটা উপন্যাস আছে, সেটাও কিন্তু চার্লস ডিকেন্স লেখছে। চার্লস ডিকেন্সের উপন্যাসগুলো কিন্তু অসাধারণ, আপনারা পড়ে দেখতে পারেন। হু রোড দ্য প্লেস টেম্পেস্ট অ্যান্ড দ্য মিডনাইট কি, দ্য মিডসামার নাইট ড্রিমস। তো এই যে দ্য টেম্পেস্ট একটা হাস্যরসাত্মক, আসলে উইলিয়াম শেক্সপিয়ারের অধিকাংশ প্লে বা ড্রামাগুলাই ছিল ট্র্যাজেডি, এছাড়াও তার হাস্যরসাত্মক কিছু মানে ড্রামা ছিল। দ্য টেম্পেস্ট, দ্য মিডসামার নাইট ড্রিম, তাদের ভিতরে অন্যরকম দুইটা কী ছিল, যে কমেডি ছিল। তাহলে এটা অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। বিসিএস পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় লিটারেচার থেকে যে কোশ্চেনগুলো আসে, সেখানে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারকে অনেক প্রায়োরিটি দিবেন। উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে, তার সৃষ্টকর্ম, তার ড্রামাগুলো নিয়ে প্রায়ই কিন্তু কোশ্চেন থাকে। হি হ্যাড এ ড্যাশ হেডেক মানে মাথা ধরা। তো আমরা হেডেকের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকিউট মানে তীব্র মাথা ব্যথা, সিরিয়াস হেডেক ব্যবহার করতে পারি, স্ট্রংও ব্যবহার করতে পারি, বাট আমরা ব্যাড হেডেক ব্যবহার করব। কেন ব্যাড হেডেক ব্যবহার করবো, এর পিছনে লজিক কি? এটাকে আমরা ইংলিশের গ্রামার অনুসারে আমরা এটাকে বলতে পারি কলোকেশন। হ্যাঁ, বলেন তো কলোকেশন মানে কি? কলোকেশন মানে অধিক প্রচলিত, অধিক ব্যবহৃত। ইংলিশে অধিক ব্যবহার হয় মাথা ধরার ক্ষেত্রে, ব্যাড হেডেক বেশি ব্যবহার করা হয়। ব্যাড হেডেক, হি হ্যাড এ ব্যাড হেডেক, তার মানে খুব মাথা ধরেছে, এই টাইপের। তাহলে এই কলোকেশনটা মনে রাখবেন। আসলে স্পেসিফিক কোনো রোলস ধরে মনে রাখতে পারবেন না, এটা মনে রাখতে হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আশা করতেছি যথারীতি সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছেন। তো আপনারা
আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। কেন ধন্যবাদ জানাচ্ছি বলেন তো? কারণ আপনি সাবস্ক্রাইব করেছেন, আমার ফেসবুক পেজে ফলো করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন। আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম এই কাজটা করার জন্য। আর এগুলো যদি নাও করতে চান, আপনার যদি আলসেমি লাগে বা এগুলো করতে যদি ইচ্ছে না হয়, অন্তত পক্ষে আমার জন্য একটু দোয়া করবেন যে বেচারা রোজা থেকে এই ভিডিও করেছে, যাতে আমরা উপকৃত হই। তাহলে একটু মন থেকে একটু দোয়া করবেন। মন থেকে দোয়া করতে তো আর কষ্ট হবে না, তাই না? একই সাথে আমি আপনার জন্য দোয়া করতেছি যে আপনি যেন কাঙ্ক্ষিত চাকরি পান, অ্যাডমিশনে যেন চান্স পান, মেডিকেলে যেন চান্স পান। যে উদ্দেশ্যে এই ক্লাসটা করেছেন, আল্লাহ যেন সেই সৎ উদ্দেশ্যটা পূরণ করে দেন। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে সালাম জানিয়ে সবার শান্তি কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।